আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই লাইভে। সাথে রয়েছে আমি সারোয়ার। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ একটি ক্রান্তিকালীন সময় অতিক্রম করছে বেশ কিছুদিন থেকে। যদিও এরই মধ্যে আমরা দ্বিতীয় স্বাধীনতা নামে যে স্বাধীনতাটি অর্জন করেছি তাকে ধরে রাখা এবং তার যে নেপথ্যে কি রয়েছে এবং সেই স্বাধীনতা অর্জনের পর এই স্বাধীনতাকে সুরক্ষা করা এবং কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, বর্তমানে কি ঘটছে, সমসাময়িক প্রসঙ্গ, এইসব নিয়ে আজকে আলোচনা করব। আমার সাথে রয়েছেন সুদূর ফ্রান্স থেকে যুক্ত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক এবং মানবাধিকার কর্মী মাহবুব হোসেন। মাহবুব হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনি কেমন আছেন? ধন্যবাদ সরোয়ার ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা আজকে আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত করার জন্য। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আপনার সাথে সাথে এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের প্রতি জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাহবুব ভাই। আসলে আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো এটিও একটি বিব্রতকর অবস্থা, কারণ এমন একটি অবস্থা যখন হয়, বলতে পারেন যে আমাদের যখন দেশ স্বাধীন হয়েছিল প্রথমবার, সেই 1971 সাল, তৎপরবর্তী যে বাংলাদেশের যে অবস্থা ছিল সেখান থেকে মোটামুটি যে কোনোভাবেই হোক এই উত্তরণের পর আজকে দ্বিতীয় স্বাধীনতার ডাক দেওয়া হয়েছিল এবং সেই স্বাধীনতা আমরা এরই মধ্যে পেয়েছি। কিন্তু আমি মনে করি এখনো পর্যন্ত দেশ একটি ক্রান্তিকালীন অবস্থার মধ্যে যাচ্ছে। তো আসলে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আসলে আমাদের দেশটি এই যে একটি গণবিপ্লব হয়ে গেল, গণ অভ্যুত্থান হয়ে গেল, সেই অভ্যুত্থানের পর আমরা কোন দিকে যাচ্ছি? আমি শুরুতেই আপনার থেকে কিছু প্রারম্ভিক বক্তব্য শুনতে চাইবো, তারপর আমার কিছু প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আপনার সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। আর দর্শক যারা আমাদের সাথে যুক্ত হবেন বা হয়েছেন, আপনারা লাইভটিকে শেয়ার করে নেবেন। আমরা আজকে কথা বলছি, আবারও আমি বলছি, যে সাংবাদিক ও মানবাধিকার কর্মী সুদূর ফ্রান্সে থাকেন জনাব মাহবুব হোসেন হিসেবে। মাহবুব ভাই, আপনার থেকে আমি প্রারম্ভিক বক্তব্য শুনতে চাইবো প্লিজ। ধন্যবাদ সরোয়ার ভাই। একটি কঠিন মুহূর্তে আমরা আজকে এই লাইভে আসছি, যখন আগামীকালকে 15ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। আপনারা জানেন যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরে যখন বাংলাদেশ তার যাত্রা শুরু করেছিল, সেই যাত্রা শুরুতেই আমাদের স্বপ্ন ভঙ্গ হয়েছিল। কারণ যে কমিটমেন্ট নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, যে কমিটমেন্ট নিয়ে মুক্তিযোদ্ধারা লড়াই করেছিল, দেশের মানুষ সংগ্রাম করেছিল, জীবনদান করেছিল, 1972 সাল থেকে শুরু করে 75 সাল পর্যন্ত যে শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থা আমাদেরকে সেই মুক্তিযুদ্ধের ঘোষণা বা ইন্ডিপেন্ডেন্স এর যে ডিক্লারেশন, সেটা আমরা বাস্তবায়ন করতে পারিনি। বরং শাসক গোষ্ঠী তখন নাগরিকদের উপরে চড়াও হয়েছিল। জুলুম, নির্যাতন এবং এমন অবস্থা করে ফেলেছিল যে একটা নাভিশ্বাস দেয়ালে পিঠ থেকে বের হয়ে গেল। 1975 সালে 15ই আগস্ট বাংলাদেশের সাহসী যোদ্ধারা, যারা মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন এবং তারা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তারা দায়িত্ব নিয়ে এই জগদ্দল পাথরকে তৎকালীন সময়ের বাকশাল শাসনের দুঃশাসনকে তারা মূলোৎপাটন করেছিল এবং সেই দিনটি ছিল 15ই আগস্ট। যে কারণে আজকের রাত এবং আগামীকাল সারাদিন বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট। ইতিমধ্যে আপনারা জানেন যে স্বৈরশাসকের পতনের পর 5ই আগস্ট সেই পালিয়ে যাওয়া শাসক গোষ্ঠীরা এখন লম্পজম্প করছে, তারা আগামীকালকে রাস্তায় বেরিয়ে আসবে। সেজন্য আজকে সন্ধ্যা থেকেই বাংলাদেশের সর্বত্র মানুষ পথে বেরিয়ে এসেছে এবং তারা আগামীকাল সারাদিন থাকবে। যে কথা বলা হচ্ছিল যে এই 5ই আগস্টের যেই গণবিপ্লব, আমাদের সন্তানেরা, আমাদের ছাত্ররা আমাদেরকে নিয়ে যে বিপ্লব সাধন করেছেন, সেই 5ই আগস্টের বিপ্লবের পরে 10 দিন কাঁপানো যে বাংলাদেশ, সেই বাংলাদেশের এই 5ই আগস্টে যে আমরা অর্জন করেছিলাম, সেই বিপ্লবের যারা আজকে দায়িত্ব নিয়ে কাজ করছেন, তারা কোন দিক যাচ্ছেন? হ্যাঁ, একথা সত্য যে একটি 15 বছরের বা 16 বছরের স্বৈরশাসক এক রেজিমকে হটিয়ে দেওয়ার পর সেখানে কাজ করাটা খুবই কষ্টসাধ্য। কেননা গত 15 বছরে যারা ক্ষমতায় ছিলেন, তাদের অর্গানগুলোকে তাদের মতো করে সাজানো হয়েছিল। আপনি সশস্ত্র বাহিনী বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, আইন বলেন, সব জায়গায় এক ধরনের মানে শাসক গোষ্ঠীর এক দানবীয় অবস্থা সেখানে তৈরি হয়েছে। যে কারণে আ আমরা শুরুতেই কিছুটা
বিব্রত হয়েছিলাম। আপনি জানেন যে আ একটা জুডিশিয়াল কু হওয়ার পায়তারা হচ্ছিল। সেটাকে আমাদের ছাত্র এবং সেনাবাহিনী ঠেকিয়ে দিয়ে সেখানেও আ আলহামদুলিল্লাহ যে এখন একটা মানে ভালো একটা অবস্থান সৃষ্টি হয়েছে। কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু এখনো আমাদের সেগুলোকে কিন্তু আমরা ঠিক করতে পারিনি। আপনি জানেন যে আজকে পুলিশ তার দায়িত্বে আসছে না। অথচ গত ১৫ বছরে যারা সরকারের আ সহযোগিতায় বা সরকারের পছন্দের পুলিশের সদস্য হিসেবে জয়েন করেছিলেন, তারা কিন্তু কি করবে এবং তারা কিন্তু একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে আমরা আশঙ্কা করছি। সেজন্যে এই বিপ্লবের পরবর্তী পর্যায়ে আজকে যে ইন্টারিম গভর্নমেন্ট যে অন্তর্বর্তী সরকার যারা কাজ করছেন, তাদের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারপরও আমরা জানি যে আমরা দেখছি যে আমাদের সন্তানেরা, ছাত্ররা কিন্তু এখনো বাড়ি ফিরে যায়নি। তারা কিন্তু রাস্তায় তাদের দায়িত্ব পালন করছেন। ট্রাফিকিং করছেন, তারা ময়লা পরিষ্কার করছেন, দেয়ালগুলো পরিষ্কার করছেন। যেখানে যেতে হয়। আমি কালকে দেখলাম যে আমাদের সন্তানেরা পাসপোর্ট অফিসে গেছেন সেখানে দেখার জন্য। মানে প্রত্যেকটা জায়গায় তারা যাচ্ছেন। কেন যাচ্ছেন? যাতে একটা প্রেশার করা। যে দেখো এতদিন যা হয়েছে সেগুলো থেকে ফিরে আসো। নতুন করে বাংলাদেশ সৃষ্টি করো। আমি মনে করি এই ৫ই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন দরজা খুলে ফেলল। যে দরজা দিয়ে আমরা সামনে দিয়ে এগিয়ে যাব। একটি স্বকীয় বাংলাদেশ, একটি সার্থক বাংলাদেশ, একটি অনবদ্য বাংলাদেশ, কথা বলার বাংলাদেশ এবং অধিকারের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। জানি না ষড়যন্ত্র হচ্ছে চারিদিকে, সেই ষড়যন্ত্রকে কাটিয়ে উঠে আমরা যদি সামনে এগিয়ে যেতে পারি, আমি বিশ্বাস করি দক্ষিণ এশিয়ার মানচিত্রে বাংলাদেশ একটা জায়গায় এসে দাঁড়াবে। ধন্যবাদ মাহবুব ভাই, আপনি চমৎকার বলেছেন। আপনার কথা থেকেই আমি ২-১ টি কথা নিয়ে তারপর আপনাকে আমি প্রশ্ন করব। সেটি হচ্ছে যে এটি সত্য যে আমরা আসলে নতুন একটি বাংলাদেশের জন্য এই লড়াইটি ছিল এবং এটিই স্লোগান। এখন এই নতুন যে বাংলাদেশের যে ফরম্যাট যেটি আপাতত আমরা কোনো স্পেসিফিক ফরম্যাট দেখছি না, বাট প্রথমেই বলা হচ্ছে যে দুর্নীতি দমন করা, তারপরে বিভিন্ন জায়গায় যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করা, এই সবই হয়তো সম্ভব হবে অথবা কঠিন হতে পারে। তবে আপনি যে কথাটি বলছিলেন যে আমরা সেই ৭৫ পরবর্তী সময় অর্থাৎ ৭৫ পূর্বে যে একটা দুর্বৃত্তায়ন ছিল, সেখানে যে একটা শাসক ছিলেন এবং তার পরপর যে আমরা গত ১৯ বছরের যে শাসন দেখেছি সেটা তো নিঃসন্দেহে স্বৈরাচারী শাসন ছিল, যে কারণে বাংলাদেশে গণ-অভ্যুত্থানের মাধ্যমে তাকে উৎখাত করা হয়েছে। আমি এখানে প্রশ্নটি এটি করতে চাই যে আমরা সবসময় এই কথাই গত কয়েকদিন থেকে শুনে আসছি যে স্বৈরশাসক তিনি পলায়ন করেছেন। আমি এখানে একটু ব্যতিক্রমী একটি প্রশ্ন আপনাকে করতে চাই। আসলে কি এটি এমনটি হয়েছে? তিনি কি পলায়ন করেছেন? নাকি এর চেয়ে উত্তম হবে যে এটি বলা যে না, স্বৈরশাসককে উৎখাত করা হয়েছে। দুটির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। পলায়ন করা এবং উৎখাত করা। আপনি এটাকে কিভাবে বিবেচনা করেন? ধন্যবাদ সরোয়ার ভাই। আপনার ১ম শব্দটা উৎখাত। নিশ্চয়ই। কারণ এবং এতগুলো মানুষ গণ অভ্যুত্থান শব্দটির সাথে সাধারণত উৎখাত উৎখাত শব্দটি শব্দটা বেশি। সম্পৃক্ত। নিশ্চয়ই। উৎখাত করা হয়েছে কিন্তু যেটা হয়েছে এখানে আমি যেটা বললাম যে ১৫ বছর যে দুঃশাসন এখানে চাপিয়ে দেওয়া হয়েছিল এবং হুম। তারা তাদের প্রত্যেকটা জায়গায় সেনাবাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তাদের লোক সেট করা হয়েছিল। তো সেইখানে একটা আ মানে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমেই মূলত হাসিনাকে উৎখাত তো হয়েছেই। কিন্তু আপনি জানেন যে শেখ হাসিনা যখন আ উনি হেলিকপ্টারে উঠলেন, ঠিক তার পরপরই কিন্তু গণভবন জনগণের দখলে চলে আসলো। সে যদি ওখানে থাকতেন, তাহলে কি হতো পরিস্থিতি? এটা অরীয় সরোয়ার ভাই। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এই উৎখাত এবং পালিয়ে যাওয়া সে ২ টি কাজই করেছে। আমরা তো ভেরি গুড। জনগণ, আপামর জনগণ তাকে উৎখাত করেছি এবং ওই যে বললাম যে রিজিম গুলি এখানে এবেল ছিল তাদের সহায়তায় তিনি পালিয়ে গেছেন। আর শুধু তিনি একা পালাননি। পৃথিবীতে এসে এমন নজির নাই যে গোটা পার্লামেন্ট পালিয়ে যায়। আপনি যদি খেয়াল করেন ৩৩০ জন তো এমপি, স্পিকার সহ এবং খোদ প্রাইম মিনিস্টার সহ সবাই পালিয়ে গেছে। তো এইটা একটা মানে নতুন একটা অধ্যায় বাংলাদেশের জন্য। নাম্বার 1 নাম্বার 2 কিন্তু এই হুম, বলেন। নাম্বার 2 হচ্ছে যে শ্রীলঙ্কাতে যেটা হয়েছে, শ্রীলঙ্কাতে তো জনগণ ফুঁসে উঠেছে। তারপর তারা রাজাপাক্সে পালিয়ে গেছেন এবং জনগণ পার্লামেন্ট কি বলে ওই ইসে ঢুকে গেছেন। আ তাদের যেই রাজার বাড়িতে ঢুকে গেছেন। আর এখানে দেখেন পার্লামেন্টের ভিতরে আমাদের ছেলেরা ঢুকেছে। পার্লামেন্টে ঢুকে তারা অবস্থান করেছে, কথা বলেছে, সেখানে আনন্দ উল্লাস করেছে। পার্লামেন্ট, গণভবন এবং তারা যদি সিদ্ধান্ত নিতেন
ইচ্ছে করলে তারা বঙ্গবন্ধু যেতে পারতেন। এই 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 সাহসটা তাদের ছিল এবং সেই পরিবেশটা সেখানে ছিল। কিন্তু আমাদের সন্তানরা চায় নাই এই ধরনের কোনো একটা সংঘাতপূর্ণ পরিবেশ সৃষ্টি হোক। জি, একজন সাংবাদিক হিসেবে আপনি এবং মানবাধিকার কর্মী হিসেবে আপনি কি মনে করেন, যেমন অনেকটি প্রশ্ন উঠেছে, অনেকেই বলছেন যারা সুশীল বা নিরপেক্ষ অথবা যারা আওয়ামী লীগ যেই রেজিমটি পড়ে গেল তার সমর্থক, তাদের অনেকেরই একটি দাবি হচ্ছে যে এই আন্দোলনকে কেন্দ্র করে সাধারণত আমরা জানি যে গণ অভ্যুত্থান হলে সেখানে ল অ্যান্ড অর্ডার সেটি একেবারে পুরোপুরি ভেঙে পড়ে, আর সেখানে আর কোনো বিচার ব্যবস্থা থাকে না, কোনো আইন কানুন বা কোনো ধরনের কোনো বাধ্যবাধকতা কোনো কিছুই আর কাজ করে না। তো সেখানে আপনি কি মনে করেন, আপনি তো একজন মানবাধিকার কর্মী, যে এই যে গণভবনের যেই আক্রমণটি আমরা দেখলাম, আমি আক্রমণ শব্দ এই জন্য বলবো যে এটা অভ্যুত্থানের পর এক ধরনের আক্রমণাত্মক মনোভাব ছিল, এবং এই কারণে এখানে যেভাবে মানে গণভবনকে পুরো তছনছ করে দেওয়া হলো, এখানে কি কোনো মানবাধিকার লঙ্ঘিত হয়েছে? এই প্রশ্নটি একটু ব্যতিক্রমী, জাস্ট এটি প্রশ্ন করে তারপরে আমি আপনার কাছে অন্য জায়গাতে যাব। স্যার ভাই, বিপ্লব শব্দটার সাথে আমার সব পরিচিত, রিভলিউশন। আপনি যদি গোটা পৃথিবীর যে বিপ্লব, আমি যে দেশে থাকি, ফ্রান্সে থাকি, এই দেশে যখন বিপ্লব হয়েছিল, আপনি জানেন যে রাজাকে হত্যা করা হয়েছিল। রাজাকে গুলি দিয়ে হত্যা করা হয়েছে, জনগণ হত্যা করেছে। এই যে বাস্তিল দুর্গ যেটা আছে। তো আমাদের সন্তানদের যে ক্ষোভ ছিল, বাংলাদেশের মানুষের যে ক্ষোভ ছিল, ৫,০০০ মানুষকে হত্যা করে ফেলেছে। এই মুভমেন্ট শুধু এই যে গত ১০ দিন, মানে বাংলাদেশ কাঁপানো ১০ দিনে ৫,০০০ বলা হয়। কারণ এখনো তো অনেক লাশ মানে পাওয়া যাচ্ছে, অনেক গণকবর পাওয়া যাচ্ছে। হাসপাতালে কিন্তু লাশ পড়ে আছে। অনেকের সন্ধান নাই। সেখানে আমাদের সন্তানরা যারা গণভবনে ঢুকেছে একটু মানে আ প্রাইম মিনিস্টার রুমে ঢুকেছে, চেয়ার টেবিলে টানা-হেঁচড়া করেছে। ওই যে তাদের যে বাগান করা আছে, বাগানে ঢুকছে, হাঁস, মুরগি এগুলি ধরেছে। এটা তো এটাকে আমি তছনছ বলব না। যদি তছনছ বলতে হয় তাহলে গণভবন গুঁড়িয়ে দেওয়ার কথা ছিল। যেভাবে শেখ মুজিবের মূর্তিগুলোকে মানুষ গুঁড়িয়ে দিয়েছে। গণভবনকে ওইভাবে করা হয়নি। তবে হ্যাঁ, আমি মনে করি যে অতি মানে উৎসাহিত হয়ে কোনো কিছু করা আমি ঠিক না। কারণ রাষ্ট্রের সম্পদ নষ্ট করার পক্ষে আমরাও না এবং কেউই থাকার কথা না। এই সম্পদ টিকে থাকলে আমরা এই যদি আজকে যদি এগুলি ভাঙা হয়, ধ্বংস করা হয়, আবার তো গড়তে হবে। সে গড়তে তো অর্থ লাগবে। সে অর্থ তো আমারই অর্থ, জনগণের অর্থ। সুতরাং আমি মনে করি যে এখনো যারা বিচ্ছিন্নভাবে অনেক কিছু করতে চাচ্ছেন। আমি বলছি না যে মানে বিপ্লবীরা বা যারা আগস্ট বিপ্লব করেছেন তারা একদম ভাঙচুরের সাথে জড়িত ছিল না। ছিল ক্ষোভের বহিঃপ্রকাশ সেখানে ছিল। কিন্তু তারপরও আমি মনে করি যে অতটা বহিঃপ্রকাশ সেখানে মানে দেখায়নি। অনেকের বাড়িঘর জি বলেন, অনেক কিছু বলা হয়েছে। কিন্তু আমার জানা মতে এতটা ধ্বংসাত্মক কাজ আমাদের সন্তানরা করেনি। যতটা আর করার যেমনটি কথা বহিঃপ্রকাশ। যেমনটা আমরা এইভাবেই দেখছিলাম যে যাদের সাথে আমরা কথা বলছিলাম তারা অনেকেই এই ক্ষোভগুলা, মানে তাদের ক্ষোভ প্রতি ক্ষোভ এগুলা এইভাবেই প্রকাশ করছিলেন, যে জন্য আমি আপনাকে এই প্রশ্নটি করেছি। যেখানে আরেকটি প্রশ্ন এসছে যে ঠিক আছে, এই রেজিম করাপ্টেড ছিল, শেখ হাসিনা করাপ্টেড ছিলেন, তার যে সরকার বা তার যে সাঙ্গপাঙ্গ তারা করাপ্টেড ছিল, সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেটি ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে, তার এই সমস্ত ভাস্কর্য ভাঙা বা একেবারে চিরতরে বিলীন করে দেওয়া, এগুলোর পিছনে অন্য কোনো কারণ ছিল নাকি এটাকেও আপনি গণ অভ্যুত্থানের ক্ষোভের একটি বহিঃপ্রকাশ বলে মনে করবেন? প্রথমত আমি যেটা বলতে চাই যে রাষ্ট্রের অর্থ তছরূপ করে অর্থাৎ ৳৪০০ কোটি। আপনি একটা মানে ঢাকা ইউনিভার্সিটির পিছনে আপনি জানেন যে শেখ মুজিবের একটা বড় মূর্তি আছে। একদম মূর্তির শহর করতে হবে বাংলাদেশটাকে, এমন কেন? সারা দেশে আপনি অবাক হয়ে যাবেন। ভাঙার ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। কিন্তু আমি বলব যে ক্ষোভের বহিঃপ্রকাশ। বিপ্লব পরবর্তী সময় যে ক্ষোভ মানুষের মনে সৃষ্টি হয়, সেটা সেটার জন্য অনেক কিছু হয় এবং এটা বিপ্লব পরবর্তী পর্যায়ে এগুলি ঘটে এবং সেগুলিকে রাষ্ট্র এগুলিকে আপনার ইন্ডিমেন্ডি দেয়। এটা বাস্তবতা। এবং আপনি চিন্তা করেন আমার ভাইকে হত্যা করেছে, আমার সন্তানকে হত্যা করেছে, আমার শিশু বাচ্চা হত্যার শিকার হয়েছে। আমার ক্ষোভটা কেমন থাকা উচিত? সেই ক্ষোভের বহিঃপ্রকাশ সেখানে ঘটেছে। অর্থাৎ যেখানেই শেখ হাসিনার সম্পৃক্ত কিছু পেয়েছে, মানুষ সেখানেই মানে তার প্রকাশ ঘটিয়েছে। আক্রমণ করেছে, আক্রমণ জি। করেছে। তাহলে আক্রমণ শব্দটা যেটি বলব না, মানে প্রকাশ ঘটিয়েছে। এতটা মানে শব্দটা করেছে। আক্রমণটা হয়ে যায়, এটা ল অ্যান্ড অর্ডারস এর ব্যাপারে একটু প্রশ্নবিদ্ধ হয়। আমি মনে করি বিপ্লব পরবর্তী সময়ে যা কিছু হয়, সেটা আসলে আ অনেক সময় মেনে নিতে হয়। এটি বাস্তবতা।
আপনাকে ধন্যবাদ মাহবুব ভাই। আমরা আরো আপনার থেকে শুনবো। এই পর্যায়ে আমাদের সাথে প্রায় ২০০ এর উপরে বিভিন্ন দিক দিয়ে আমাদের এখানে ইয়েতে স্ট্রিম ইয়ার্ডে এখানে আপডেট হচ্ছে না। বাট আমরা কয়েকটি সাইডে এই লাইভটি হচ্ছে যারা আমাদের সাথে এই পর্যায়ে যুক্ত হয়েছেন। যদি আপনাদের কোনো সুচিন্তিত মতামত থাকে তাহলে আপনারা আমাদেরকে জানাতে পারেন। আমাদের অতিথি আজকে আমি আরেকটু স্মরণ করিয়ে দিচ্ছি, আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক এবং মানবাধিকার কর্মী ফ্রান্স থেকে মাহবুব হোসেন ভাই। মাহবুব হোসেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমরা একটি গণবিপ্লব বা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই এই যে অবস্থা, দ্বিতীয় স্বাধীনতা পেলাম। কিন্তু এখানে এই দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার পেছনে আমরা জানি যে বাংলাদেশ যখন ৭১-এ স্বাধীন হয়েছিল তখনও অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে, শহীদানদের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে এবং আবাল বৃদ্ধ বনিতা সর্বস্তরের মানুষই কিন্তু সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। কিন্তু সেই যুদ্ধ এবং এই যুদ্ধের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এখানে একটি পুরোপুরি প্রতিষ্ঠিত স্বৈরাচারকে উৎখাত করতে গিয়ে বিগত ১৫ বছর থেকে কোনো রাজনৈতিক দলই তাদের প্রচেষ্টা করা সত্ত্বেও কিন্তু সেটা সফল করতে পারেনি। কিন্তু যেটি বিগত ১৫ বছরে কেউ সফল করতে পারেনি সেটা ছাত্ররা মাত্র ৩৬ দিনে করে দেখিয়েছে। এইটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন যে এই ছাত্রদের এই কারণ এটার সাথে অনেক প্রশ্ন জড়িত রয়ে গেছে। কারণ অনেকেই এখন আমরা দেখছি যে ক্রেডিবিলিটি নিতে চাচ্ছেন বিভিন্ন দল মত বা ব্যক্তিগতভাবে বা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। এই জিনিসটাকে আপনি ওভারঅল কিভাবে দেখবেন যে ১৫ বছর ব্যর্থতার পর যে ছাত্ররা মাত্র ৩৬ দিনে একটি আন্দোলনকে অভ্যুত্থানের দিকে নিয়ে গেছে, সেটি মূল্যায়নটা আপনি কিভাবে করবেন? ধন্যবাদ সরোয়ার ভাই। আপনি জানেন যে ২০০৭ সালে এবং একটি জরুরি সরকার যে বলে মানে ব্যাক বাই আর্মি একটি গভর্নমেন্ট এসেছিল। সেই গভর্নমেন্টকে শেখ হাসিনা বলেছিল যে এটা তাদের আন্দোলনের ফসল। এবং তার পরবর্তী পর্যায়ে ২০০৮ সালের ডিসেম্বরে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আপনার শেখ হাসিনা অন্য দলের সহায়তা নিয়ে একটি গভর্নমেন্ট ফর্ম করে। এবং এই গভর্নমেন্ট ফর্ম করার পর থেকে তারা নির্মমভাবে বিরোধী শক্তিকে দমানোর জন্য একদম ধরেন নানা রকমের কৌশল অবলম্বন করেছেন। জেল, জুলুম এগুলো করেছেন। পাশাপাশি একটি দল জামাত ইসলামী বাংলাদেশকে তারা এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত তাদের। কারণ তারা মনে করে যে জামাত ইসলামী বাংলাদেশ যদি বিএনপির সাথে থাকে তাহলে তারা কোনদিনও এদেশের রাজনৈতিক মানে সুফল অর্জন করতে পারবে না। যে কারণে তারা জামাত ইসলামীকে একটা পুরনো একটা ইস্যুকে, একটা মীমাংসিত ইস্যু, আপনি জানেন যে যুদ্ধ অপরাধের একটা ইস্যু। এটা মীমাংসিত। কারণ শেখ মুজিবুর রহমান যখন দেশে আসেন তখন তিনি ত্রিদেশীয় একটি চুক্তির মাধ্যমে এই বিষয়টাকে সলভ করেছিলেন। সেটাকে তারা নতুন করে আবার সামনে আনে এবং তারা যুদ্ধপরাধ ট্রাইব্যুনাল গঠন করে জামাত ইসলামীর শীর্ষ নেতাদেরকে ফাঁসি দেয়। এটাও একটা তাদের মানে ষড়যন্ত্রের একটা অংশ। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় মানে দেখেন 111 এর সময় যে মামলা হয়েছিল দুজনের নামে, শেখ হাসিনা মামলাগুলো প্রত্যাহার হয়ে গেল, অথচ বেগম জিয়ার মামলাগুলো রয়ে গেল। একটা মিথ্যা মামলা, যে মামলার কোনো ভিত্তি নাই, সেই মামলায় তাকে সাজা দেওয়া হলো এবং তাকে জেলে দেওয়া হলো। তারেক রহমানকে তারা দেশ থেকে বাইরে বের করে দিল। এবং অন্যান্য দল, ছোট, ছোট দলগুলোকে তারা নানাভাবে আপনার একদম সংকুচিত করল। এবং সাধারণ পাবলিক যারা অর্থাৎ যারা সিভিল সোসাইটি তারা যাতে করে ভয়েস রেইজ না করতে পারে। যেমন ধরেন গোলাম নবী সাহেবের ছেলে সে আর্মির একজন চৌকুশ অফিসার এবং উনি একজন মানে মেধাবী অফিসার ছিলেন তিনি। আমান আল আজমি। তিনি একটি বই লিখেছিলেন তার বাবাকে নিয়ে। সেই বইটি লেখার পর সেই বইতে হয়তো কিছু ছিল হয়তোবা শেখ হাসিনার বিরুদ্ধে যায় এমন কিছু ছিল। এই মানুষটাকে মানে নানা রকমের ট্যাগ দিয়ে বা অর্থাৎ তারা যুদ্ধাপরাধের সন্তানরা সরকারকে হটানোর জন্য অর্থায়ন করছে। এরকম একটা অভিযোগ দিয়ে আপনার গভীর রাতে গুম করেছে আরমান মানে মীর কাসেম আলীর সন্তান আরমানকে এবং ফজল গোলাম সাহেবের ছেলে আমান আজমিকে, ব্রিগেডিয়ার আমান আজমিকে। এবং তারা যেখানে রাখলো সেটা হচ্ছে আয়নাঘর এবং নির্মমতার একটা জায়গা। তারা অস্বীকার করেছিল আয়নাঘর নাই। কিন্তু আজকে আয়নাঘর প্রকাশিত হয়ে প্রমাণ করল যে সরকার সেটা মিথ্যাচার করেছিলেন। এইভাবে নানাভাবে মানে বাংলাদেশের মানুষকে নিপীড়িত করেছে, দুঃশাসনের দিকে মানে কি বলে তাদেরকে শোষণ করেছে। দেখেন আমি সরোয়ার ভাই, আমি একজন সংবাদকর্মী পাশাপাশি একজন সমাজকর্মী ছিলাম। আমি নাগরিক ফোরামের আমি সেক্রেটারি ছিলাম। বাংলাদেশের সামাজিক মুভমেন্টে আমরা কাজ করতাম। বিডিআর হত্যাকাণ্ডের ৬ মাস পরে আমরা একটা প্রেস ক্লাব প্রোগ্রাম করেছিলাম। ওইটার আমি প্রেসিডেন্ট ছিলাম। সে প্রোগ্রামে বাংলাদেশের শীর্ষস্থানীয় জাতীয় নেতৃবৃন্দ ছিলেন। এই অনুষ্ঠানটা বন্ধ করে দেয় সরকার। কারণ সরকার জানে যে অনুষ্ঠানটা করলে আল্টিমেটলি তার দিকে যাবে। কারণ বিডিআর হত্যাকাণ্ডের সাথে সরকারই জড়িত। শেখ হাসিনা গভর্নমেন্ট জড়িত। কারণ গভর্নমেন্ট যখন অ্যাবেল তখন। এগুলো অনেক রিপোর্ট আছে এগুলো সবই আমরা জানি। আমরা কিন্তু ঠিক থাকতে পারিনি। আমি সামান্য একজন সাপোর্টার এই ফোর্সের।
বা ধরেন সামাজিক কাজ করি, সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, ক্রিটিক্স করি, আমি থাকতে পারিনি। এরকম লক্ষ, লক্ষ মানুষ আপনার ঘরছাড়া হয়েছে। শহর থেকে তারা অন্য শহরে যেয়ে মানে লেখাপড়া জানা ছেলেরা রিক্সা চালিয়ে জীবনযাপন করেছে। ওই সময় আপনি দেখছেন যে যখনই একটা মানে সরকার বিরোধী একটা মুভমেন্ট করার চেষ্টা করা হয়েছে তখন তারা পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে, আপনার নানা রকমের ল অ্যান্ড এজেন্সির হুম, লোক দিয়ে এদেরকে আপনার দাবি রাখার চেষ্টা করা হয়েছে। এবং সর্বশেষ আপনি জানেন ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির এত বড় একটা সমাবেশকে তারা সেই আপনার আ সাউন্ড গ্রেনেড ছুড়ে সেটাকে তছনছ করে দেয়। বিরোধী দল অর্থাৎ জামাত, বিএনপি, জাতীয় পার্টি, অন্যান্য রাজনৈতিক দল তারা কিন্তু চেষ্টা করেছে। কিন্তু এই রেজিমের সামনে অর্থাৎ টোটাল প্রশাসনের সামনে তারা দাঁড়াতে পারেনি। আপনার নিশ্চয়ই মনে আছে আবার ঢাকার শাপলা চত্বরে একটি সমাবেশ হয়েছিল। যে সমাবেশে সমস্ত মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে সবাই অংশগ্রহণ করেছিল। মধ্যরাতে সেদিন তারা যেভাবে হত্যাটা চালিয়েছিল, এরপর তো আসলে মানে অনেকে ভয়ে তো ঘর থেকে বেরোতে পারেনি। কথা বলার সুযোগ নাই। আপনি কথা বললেই আপনার গ্রেপ্তার, কথা বললেই আপনি অ্যারেস্ট, কথা বললেই আপনি গুমের শিকার হবেন। যে কারণে আপনি মানুষ নানা রকম অঙ্গন চেষ্টা করছে। যেটা মাহবুব ভাই, সবচেয়ে আমি এখানে একজন দর্শক তিনি একটি মন্তব্য করেছেন। অ্যাকচুয়ালি এটা অনেকটাই এই আলোচনাকে আরেকটু গতিশীল এবং আরেকটু তথ্য সমৃদ্ধ করার জন্য সম্ভবত তিনি তানভীর হাসান তানিম ভাই তিনি বলছেন যে ৯৬ এর আন্দোলনে ২ জন এরশাদ বিরোধী এরশাদ বিরোধী আন্দোলনে ৩ জন, ৯৬ আন্দোলনে ২ জন এবং এরশাদ বিরোধী আন্দোলনে ৩ জন ছাত্র জনতা মানে তাদের প্রাণ ধরেছে। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে যে শেখ হাসিনা ক্ষমতার জন্য এতই আগ্রাসী হয়ে উঠেছিলেন যে তিনি সময় বেশি রক্তক্ষরণ হয়েছে। সেই সাথে তিনি আরেকটি কথা বলেছেন যে তার ভাস্কর্য বিলীন বা বিলুপ্ত হয়ে এগুলোর পিছনে তিনি নিজেই দায়ী। তো আমি এই ২ টি মন্তব্য আপনাকে আপনার আলোচনার মধ্যে ঢুকিয়ে দিলাম এইজন্য যে এগুলো আপনি আপনার আলোচনায় নিতে পারেন যদি চান। জি, আপনাকে ধন্যবাদ সরোয়ার ভাই। হুম, তো আমি যা বলছিলাম যে কারণে আপনি মানুষের ক্ষোভ ছিল। মানুষ ঘৃণা হুম, করতেছিল। একটা কথা আছে না ইসলামে যে তুমি যদি কোন অপরাধ দেখো তাকে তুমি দমিয়ে দাও। তারপর যদি তুমি না হুম, পারো তাকে বুঝাও। তারপর যদি না পারো তুমি ঘৃণা করো। তো হুম, বাংলাদেশের জায়গাটা ওখানেই চলে গিয়েছিল। আমার মা আমার মা একজন অধ্যুষিত মানুষ বা সেই আগেকার সময়ের মানুষ। তিনি কিন্তু আমি দেখেছি যে এই যখনই তার কথা আসতো উনি ঘৃণা প্রকাশ করতেন। এরকম বাংলাদেশের আপামর জনগণ একটা ঘৃণার জায়গায় চলে গিয়েছিল। সর্বশেষ যেটা হলো আপনার আ কোঠা বিরোধী আন্দোলনের একটা হুম, বিষয় নিয়ে আপনি জানেন ১৮ সালে একটা হয়েছিল। তখন তিনি ক্ষোভে, রাগে তিনি এটাকে বাতিল করে দিয়েছিলেন। এরপর তিনি আবার অনেক বছর পর এসে আবার কত বছর পরে? প্রায় ৬ হুম, বছর পরে উনি করলেন কি ৫.৫ কূটকৌশল বছর। করে উনি আপনার মানে নিজেই কিন্তু নিজের দলের লোক দিয়ে কিন্তু এই আপিলটা একটা হাইকোর্টে গেলেন এবং সেখান থেকে রায় নিয়ে আসলেন। আপনি বোঝেন যে যেখানে মানে উনার হুকুম ছাড়া মানে পিএম গণভবন ছাড়া কোন কিছু নড়ে চড়ে না। সেখানে হুম, মানে হাইকোর্ট এক রায় দিবে তাকে না জানিয়ে এটা হতে পারে না। উনি তখন এটা নিয়ে যখন কথা হলো তখন তো তিনি বললেন, আপনি সবাইকে রাজাকার বললেন। এই যে রাজাকার ট্যাগ যখন দিলেন তখন সাধারণ ছাত্রদের মধ্যে এক ধরনের ক্ষোভ সঞ্চার হলো। তখন তারা রাস্তায় বেরিয়ে আসলেন। শুধু ঢাকা না, বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় দেখেছেন মধ্যরাতে সবাই ঘর থেকে বেরিয়ে এসেছে। এবং যখন বেরিয়ে আসলো, যখন স্টিমুলাস শুরু হয়ে গেল, তখন কি হলো? আমার সন্তান যখন মারা গেছে, আমার সন্তানের সাথে আমিও সম্পৃক্ত হলাম। এরকম বাংলাদেশের সব মানুষ যুক্ত হয়ে গেল। এটা একটা মানে এবং বিহাইন্ড এ আপনি কি মনে করেন শুধু ছাত্ররা এখানে ছিল? সমস্ত দল এখানে নেমে এসেছে। তাদেরকে সামনে রেখে কারণ যেহেতু এটা পলিসি এটা একটা কৌশল। মানে আন্দোলনের একটা কৌশল এটা। এবং আন্দোলনের কৌশলটা তো কোন খারাপ কিছু না। সারা পৃথিবীতে এই কৌশলকে অবলম্বন করা হয়। পলিসি এপ্লাই করা হয়। হুম, সেজন্যে তারা সামনে ছিল। আমরা যারা বাবারা, আমরা যারা গার্ডিয়ানরা আমরা পিছে থেকে তাদেরকে আমরা সাহায্য করেছি। এখানে শত, শত মানুষ গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাই করা হয়নি। এদেরকে এই লাশগুলোকে নিয়ে ভাসিয়ে দেওয়া হয়েছে। তো সেজন্য আমি বলব যে ছাত্ররা তো অবশ্যই তাদের সাহস দেখিয়েছে। এবং আপনি মনে রাখবেন যে পৃথিবীর ইতিহাসে যুবকরাই কিন্তু তরুণরাই কিন্তু সবকিছু উলটপালট করে দেয়। সেটা কিন্তু বাংলাদেশেই মাহবুব ভাই, আমি আমি ভুলে যাবার আগে আমাদের কিন্তু আজকের আলোচনার মধ্যে আমি যে প্রশ্নগুলো এই মুহূর্তে আপনাকে করছি হয়তো এগুলো আমাদের কোনো ইয়ের ভিতরে ছিল না, এজেন্ডার ভিতরে ছিল না। আমি হঠাৎ একটি জিনিস মনে হলো, আমার মনে হচ্ছে যে যেহেতু আপনি একজন মানবাধিকার কর্মী এবং সাংবাদিক, সেটি হচ্ছে যে আমি এই বিগত ৩০-৩৫ বছর থেকে বাংলাদেশের যে রাজনীতির যে অঙ্গন সেটি নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছি এবং মানে এটি শেষ পর্যন্ত এই জিনিসটা ক্লিয়ার হয়েছে যে আমরা আসলে জাতি হিসেবে সম্পূর্ণ ২ টি ভাগে
বিভক্ত হয়ে গিয়েছি। একদিকে স্বাধীনতার সপক্ষ শক্তি দাবিকারী আওয়ামী লীগ, তার মিত্র শক্তিকে নিয়ে একটি দিক, এবং অন্য দিক দিয়ে বাকি বাংলাদেশের সমগ্র মানুষগুলো। আমার প্রশ্ন হচ্ছে এখানে, বাংলাদেশ তো পৃথিবীর মানচিত্রে একমাত্র দেশ নয় যেটি কোনো না কোনো একটি শত্রু থেকে বা অন্য কোনো দেশ থেকে আলাদা হয়ে স্বাধীন হয়েছে। পৃথিবীতে আরো অসংখ্য দেশ রয়ে গেছে যারা কোনো না কোনোভাবে স্বাধীন হয়েছে। স্বাধীনতার 53 বছর পের হয়ে গেল, আমরা আজ পর্যন্ত দেখিনি যে পাকিস্তানকে কখনো যে বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে, কোনো মাথা ব্যথা বা কি হয়েছিল এগুলো নিয়ে কোনো আলোচনা করতে দেখিনি। কিন্তু আমরা যে শব্দগুলো ব্যবহার করে আসছি, যেমন দেখা গেছে যে স্বাধীনতার সপক্ষে শক্তি, বিপক্ষ শক্তি, আলবদর, রাজাকার, আল শামস, কোথায় কোথায় এগুলো মানে ঢেলে দেওয়া হচ্ছে মানে ঘাড়ের উপরে। আপনি কি মনে করেন এই যে হিংসাত্মক বিদ্বেষপূর্ণ শব্দগুলো, এগুলোকে জাতিকে বিদ্বেষ করার পিছনে, বিভক্ত করার পিছনে সম্পূর্ণ দায়ী? যদি এটি আপনি মনে করে থাকেন, তাহলে আগামী প্রজন্ম এই শব্দগুলোকে কিভাবে অভ্যুত্থানের মতো উৎখাত করে একটি সুন্দর এবং ভারসাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে পারবে? এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। এটি আমার কাছে মনে হচ্ছে খুব বড় ধরনের একটা অস্ত্র। ধন্যবাদ সরল ভাই। আপনি ঠিকই বলেছেন যে এই শব্দগুলো ব্যবহার করে, করে জাতিকে বিষিয়ে তোলা হয়েছিল। আর সে কারণেই আমাদের সন্তানরা ক্ষোভে হুম, এবং রাগে বলা যায়। তারা নিজেরা নিজেদেরকে বলছে, "আমি রাজাকার। তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার।" যদিও তার পরের দিন এটাকে সংশোধন করে বলছে, "কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার।" কিন্তু দেখেন গত ৫৩ বছরে রাজাকার, আল-শামস, আল-বদর যা তা বলে একটা বিভক্তি ট্যাগ দিয়ে মানে আপনি কথা বললেই তাকে রাজাকার। আপনি যে কথা বলেছেন যে বাংলাদেশ যদি ধারায় বিভক্ত। এটা তো সবাই জানে যে বিভক্ত কোথায়। একটা হচ্ছে দেশপ্রেমিক শক্তি, আপনি বলেননি। একটা দেশপ্রেমিক শক্তি, আরেকটা আপনার ফ্যাসিবাদী শক্তি। ৭২ সালে মানে উষালগ্নে বাংলাদেশে কে করেছিল বাকশাল? কে করেছিল আপনার দাবড়ি দিয়েছিল লাল ঘোড়া কে আপনার দাবড়ি দিয়েছিল? কে করে রক্ষী বাহিনী? তো সেটা তো শুরু তখন থেকে হয়েছে। সুতরাং তার কন্যা এসে এটাকে একটা ষোলকলা পূর্ণ করে দিল। তো সেজন্যে এই যে সেই শব্দগুলো আজকে ব্যবহৃত হয়, আমি মনে করি যে আজকে যারা নতুন প্রজন্ম, যারা এখন ভূমিকা রাখছেন এবং দেশ গড়ার জন্য সময় দিচ্ছেন, তাদের মাঝখান থেকে উঠে আসা উচিত যে এই সমস্ত শব্দের একদম কবর রচনা করে নতুন বাংলাদেশ সৃষ্টি করা হোক। আমরা আমরা এক জাতি। বাংলাদেশী আমরা, বাংলাদেশ আমার রাষ্ট্র। এটাকে আমরা ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব। এইটা হওয়া উচিত। এবং ওই যে আপনার যেটা বলছেন যে পাকিস্তান কখনো বলেন নাই। কিন্তু পাকিস্তান না বললে কি হবে? আপনি এটা তো একটা সরল একটা আলোচনা হতে পারে। একটা বড় আলোচনা হুম, হতে পারে এটা নিয়ে। 71 এর প্রেক্ষাপট, তার পূর্ববর্তী অবস্থা কি ছিল? এগুলো হতেই পারে। তবে আজকে আমি সেদিকে যাব না। আজকে শুধু আমার বাংলাদেশ নিয়ে আমি কথা বলব। ওদিকে গেলে নানা বিতর্ক সৃষ্টি হবে। তবে আমি বলব যে আ আমাদের সন্তানরা অথবা যারা আজকে দায়িত্ব পালন করছেন, তারা যদি একটা জায়গায় যদি আমাদের না রেখে যায়, তাহলে এই রাষ্ট্র কিন্তু টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। নাম্বার 1 নাম্বার 2 আপনি একটু আগে একজন দর্শক ২ টি প্রশ্ন করেছিলেন যে, আপনার ওই সময় 96 এ বা অন্য একটা সময় ৩ জনের জীবনের বিনিময়ে আপনার ফ্যাসিবাদের বা এক না একতান্ত্রিক বা সরকারের পতন হইছে। এটা হলো না হুম, কেন? এটা কারণ কি? কারণ দীর্ঘদিন একটা রেজিম যখন দাঁড়িয়ে যায় এবং সেটা খুব প্ল্যান করে যে টিকে থাকার জন্য অন্যান্য সরকার যেভাবে করে নাই, ইনি সব জায়গায় তাদের লোককেই করেছেন। এর পাশাপাশি তার একটা বহিঃশক্তি আছে যারা তাকে সহায়তা করেছেন। আমি নামটা নাই বললাম। সেই শক্তির মানে উপর ভিত্তি করেই মূলত তিনি এই কাজগুলি করেছেন। কারণ কেন করেছেন? কারণ ওই শক্তিকে তিনি সার্বিক সহায়তা দিয়েছেন। তিনি বলেছেন যে ওই শক্তিকে তিনি যা দিয়েছেন তা ইতিমধ্যে কেউ দেয় নাই। সুতরাং তিনি ওই জায়গায় থেকে এই কাজটি করতে পেরেছেন বলেই আজকে হাজার, হাজার মানুষের জীবন দিতে হয়েছে। তারপরও আমি বলব যে আল্লাহর শুকর যে বাংলাদেশ একটা ফ্যাসিবাদের হাত থেকে, একটা জগদ্দল পাথর খুনির হাত থেকে রেহাই পেল। এটা আমাদের আ সার্থকতা। ধন্যবাদ। আমি আরেকটা ছোট প্রশ্ন করে তারপর আমরা উপদেষ্টা পরিষদ নিয়ে একটু আলোচনা করব। সেটি হচ্ছে যে শক্তির কথা আপনি বলছিলেন। আপনি শুধুমাত্র ইয়েস অর নট এইভাবে আপনি বলতে পারেন যে আসলে কি বাংলাদেশ অদূর ভবিষ্যতে সেই শক্তি দ্বারা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত হওয়া বা এই ধরনের জাতিগত কোনো বিভেদের মধ্যে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আদৌ কি আছে? নাকি এটি একটি রাজনৈতিক কারণে শুধুমাত্র মানে অস্থায়ীভাবে এই শক্তিকে ব্যবহার করা হচ্ছে? এটিকে আপনি সামগ্রিকভাবে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি প্রশ্ন করেছি। আপনি আমি ওই কথাগুলো উল্লেখ করতে চাচ্ছি না। বাট আমিও চাচ্ছি আপনি একটু ঘুরিয়ে ফিরিয়ে আনসারটা দেবেন প্লিজ। সরোয়ার ভাই
৪৭ সালে যখন পাকিস্তান হলো, জি। ১৪ আগস্ট, ১৫ই আগস্ট, এই ইতিহাসটা আমরা সবাই জানি। হুম, এবং ১৯৭১ সালে যখন আমরা স্বাধীনতা লাভ করলাম, তখন সেই বিশেষ রাষ্ট্রটির তৎকালীন প্রধানমন্ত্রী কি বলেছিলেন? বলেছিলেন যে ৪৭ বছরের ২৩ বছরের কি একটা শব্দ ব্যবহার করেছিলেন যে শোধ দিল, শোধ নেওয়া হলো। সুতরাং বাংলাদেশ কিন্তু একটা মানে শুরু থেকে একটা ষড়যন্ত্রের মধ্যে ছিল। মানে এই বেল্টটা মানে পূর্ব পাকিস্তান একটা ষড়যন্ত্রের মধ্যে দিয়েই কিন্তু মানে আপনার পরবর্তী পর্যায়ে আমরা বেরিয়ে আসতে বাধ্য হইছি। আমরা কিন্তু একটা রাষ্ট্র থেকে আমরা বেরিয়ে এসেছি। যেটা গন্ডগোল বলা হয় বা সেপারেশন বলা হয়। তাই তো? তো এখন তারা চাইবেই। তারা চাইবে আমাদেরকে নানা রকম ডিস্টার্ব করার জন্য। কিন্তু আমরা আমাদের সাহস দিয়ে, আমাদের মনন দিয়ে, আমাদের ফ্রেন্ড খুঁজতে হবে। আমাদের মানে শক্তিশালী বন্ধু খুঁজতে হবে। যে বন্ধুদের সহায়তায় আমরা আগ্রাসী শক্তিকে আমরা প্রতিহত করে দেব। ডক্টর ইউনূস সুন্দর কথা বলেছেন একটা টেলিভিশন সাক্ষাৎকারে। উনি বলেছেন, "যদি বাংলাদেশ নিয়ে যদি কিছু বাড়াবাড়ি করা হয়, তাহলে 7 সিস্টার কিন্তু আক্রান্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।" হুম, উনি বলেছেন। এটা বাস্তব হুম। কথা, সত্য কথা। এটা উনি মিথ্যে বলেননি। বাংলাদেশের মানুষ ভারতের জনগণের শত্রু না বা আমরা ভারতের শত্রু না। আমরা আমরা শুধুমাত্র আমাদের যে যেটি রাজনৈতিক অথবা যে এটাকে কি বলে ডিপ্লোম্যাটিক যে রিলেশন সেটা অনেকটা নতজানু রিলেশন যেটি আমরা গত কিছুদিন প্রফেসর ইউনূস এবং অন্যান্য উপদেষ্টা পরিষদের সদস্য আসিফ নজরুল থেকে তাদের বাচনিক যেটি আমরা অনুভব করতে পেরেছি আমরা এই নতজানু সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে এবং আমাদেরকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে মানে ব্যাঘ্রের মতো দাঁড়াতে হবে এমনটাই তো। অবশ্যই, অবশ্যই। আপনি কি দেখেন কিউবা একটা ছোট রাষ্ট্র। আমেরিকার মাঝখান থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে না? হুম, সাহস করতেছে না? তো আমাদের আমরা ২০ কোটি জনগণ, আমাদের ৪০ কোটি হাত। হুম, আমাদের সাহস, আমাদের মনোবল। যারা আক্রান্ত হয় তারা কিন্তু সাহস থাকে। তাদের কিন্তু হুম। মানে মানে কি বলবো? শারীরিক শক্তি ও মানসিক দূরে থাকে। সুতরাং হয়তো বাঁচবো না হলে মরবো। এই যে চিন্তা যে থাকে আমাদের, বাংলাদেশ কখনো ব্যর্থ হবে না। বাংলাদেশ আহ, এগিয়ে এখানে যেহেতু আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে যে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ এটির সাথেই মানে একটি পরিপূরক বা সম্পূরক প্রশ্ন এসে যেতে পারে যে আমরা লক্ষ্য করছি যে বেশ কয়েকদিন থেকে ৩-৪ দিন থেকে বিশেষ করে এই যে সরকার যেটি উৎখাত করা হলো অথবা পলায়ন হয়ে গেল তার সমস্ত মন্ত্রিপরিষদ সহ এমনকি পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন যে একটা দেশের সম্পূর্ণ রেজিম পুলিশ বাহিনী সেটাও পলাতক হয়েছে তারপর আমরা দেখি যে তিনি ভারত থেকে বিভিন্ন মাধ্যমে বেশ কিছু বক্তব্য দিচ্ছেন সজীব ওয়াজিদ জয় তিনি তার বক্তব্যগুলো তুলে ধরছেন এগুলো অনেকটাই বাংলাদেশকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দিচ্ছে এই সম্বন্ধে আপনি যদি সংক্ষেপে কিছু বলেন যে শেখ হাসিনা যেহেতু ওনার আজকে আমরা জানি যে গতকালকে তার বিরুদ্ধে বিভিন্ন ইয়েতে কেস হয়েছে এবং সেগুলো চলবে কিন্তু এমত অবস্থায় তিনি আসলে এই সমস্ত বক্তব্য বিবৃতি দিয়ে কি বুঝাতে চাচ্ছেন তার বক্তব্য বিবৃতিগুলো কতটুকু আসলে এই যে ছাত্র সমাজ বা এখনকার যারা নতুন প্রজন্ম রয়েছে বা আমরা যারা নতুন দ্বিতীয় স্বাধীনতার দাবি করছি তারা আসলে এটাকে কিভাবে দেখছি আপনার দৃষ্টিতে প্রথমত কথা হচ্ছে শেখ হাসিনার এই যে সমস্ত আপনার প্রণালাপ বা এই ধরনের যে যোগাযোগ আওয়ামী লীগের লোকদের সাথে। এটা একটা কথা বলা যায় যে আপনি মধ্যরাতে আপনি যখন একা যখন হাঁটেন, তখন একটা হুম গান আপনি গান। ওই গান গাওয়া আর আপনি প্রকাশ্যিত বলে গান গাওয়ার মধ্যে পার্থক্য আছে। ওই গানটা ভয়ে গান আপনি। তো শেখ হাসিনা হুম এখন একটা ভয়ার্ত পরিবেশের মধ্যে আছেন। সে মনে করতেছে যে তা এই ফোন আলাপ করে, যোগাযোগ করে তাদের কর্মীদের চাঙ্গা করলেই আবার ঘুরে দাঁড়াবে। এটা আসলে এটা মানে দিবাস্বপ্ন আমি অবান্তর বলব। অবান্তর হ্যাঁ, অবান্তর দিবাস্বপ্ন বলব। হুম সম্ভব না। কারণ একটা বিপ্লব হয়ে গেছে। বিপ্লবের মধ্যে দিয়ে তাদের টোটাল রিজিম হারিয়ে গেছে। এবং তারা যেই পুলিশকে দিয়ে কাজ করাতো, সেই পুলিশই পর্যন্ত আজকে হারিয়ে গেছে। তারা পলাতক অবস্থায় আছে এখন। তারা ভয়ে আসতেছে না। কারণ জনগণ তাদেরকে উত্তমোধন দেবে এই কারণে। তো সেজন্য আপনি আ এই সমস্ত হামকি-ধামকি বা জয়ের বক্তব্য এগুলো আসলে আমি মনে করি যে এগুলি গ্রহণযোগ্য না। আর জয়ের তো অতীত ইতিহাস আপনি জানেন। মানে আমাদের জাতিসত্তার সাথে যায় না ভাই। সজীবনের জয়ের যেই চিন্তা চেতনা তার মানসিকতা আপনি জানেন একবার সে ধানমন্ডিতে মদ খেয়ে গাড়ি চালাতে গাড়ি উঠিয়ে সেই মামলাটার একটা রায় আমার কাছে আছে এখানে। হুম, তো এগুলো আচ্ছা তো আমরা অতীত ইতিহাস। সম্ভব না। একটা জাতি উনি দাবি করতেছেন জাতির পিতার তনয়া, নাতি। তো অথচ আপনি দেখবেন তার হাতে যখন সে কথা বলে তখন তার হাতের মধ্যে ট্যাটু আঁকা আছে। জি এটা এই হবে আমাদের দেশের নেতা এটা হতে পারে না। সেজন্য আমি মনে করি যে এগুলো তবে হ্যাঁ, আমাদেরকে সজাগ থাকতে হবে। আপনি বললেন যেটা, যে নতজানু পররাষ্ট্রনীতি থেকে আমাদের বেরিয়ে এসে
সাহস এবং কি বলে শক্তি নিয়ে আমাদেরকে শত্রু মোকাবেলা করতে হবে। হ্যাঁ, অবশ্যই আমরা আমাদের যেমন আইয়ুব খান একটা বই লিখেছিলেন 'ফ্রেন্ডস উইথ মাস্টার্স' আপনি নিশ্চয়ই এই বইটা পড়েছেন। তো জি। আমাদের কিন্তু বন্ধু দরকার। আমরা কিন্তু প্রভু দরকার নেই আমাদের। মাহবুব ভাই, আমরা এই নতুন যে বাংলাদেশ যেটি দেখতে যাচ্ছি বা আমরা প্রত্যাশা করছি, সেখানে ৩ টি বিষয় যেটি আমরা বিভিন্ন সময় আমরা দেখি যে আমাদের উপদেষ্টা বলেন বা যারাই এই বাংলাদেশ নিয়ে ভাবছেন তারা এইভাবেই চিন্তা ভাবনা করছেন যে সবচেয়ে দুর্দশাগ্রস্ত, দুর্নীতিগ্রস্ত যেই অবকাঠামোমূলক যে বিপর্যস্ত অবস্থায় রয়েছে সেটি হচ্ছে আইন বিভাগ, নির্বাহী বিভাগ এবং এক্সিকিউটিভ যেটি আরকি। তো এখন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেটি রয়েছে, আমি অতীতের অভিজ্ঞতাতে বলছি, তারা হয়তো এটিকে ঢেলে সাজানোর চেষ্টা করবেন। কিন্তু আপনি কি মনে করেন পরবর্তী নির্বাচিত যে সরকার আসবে, তারা তাদের স্বার্থের মুখোমুখি হয়ে অথবা স্বার্থে পড়ে এই সমস্ত জিনিসকে আবার বাতিল করে দিয়ে আবার নিজের মতো রাষ্ট্র চালায় কিনা, সেটিকে আমি আশঙ্কা করছি যে এমনটাই হবে কিনা। আপনি কি মনে করেন যে এই দুর্নীতি দমন, আইন বিভাগ, এক্সিকিউটিভ, নির্বাহী বিভাগ এগুলো কি আদৌ ঢালে সাজানো সম্ভব কি সম্ভব নয়? কারণ আমরা আইনের অনেক প্রয়োগগুলো দেখি যেগুলো আসলে কখনোই কাম্য নয়, যেগুলো সরাসরি রাস্তার মধ্যে প্রয়োগ করা হয়। বা এই যেমন আজকের একটি উদাহরণ যদি আপনাকে দেই, দেখুন আজকে আপনি জানেন যে গতকালকে সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিস এই ২ জন গ্রেফতার হয়েছেন এবং আজকে সারাদিন সেই সকাল থেকে কোর্টে সমগ্র যারা এখানকার যারা ছিলেন, আইনজীবী ছিলেন, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কখন আসবে গাড়ি এবং তাকে অপমান করা হবে, ডিম নিয়ে পর্যন্ত ডিম ছুঁড়ে মারা হয়েছে এবং তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে পারেননি। আপনি চাইলে এই যে একটা সংস্কৃতি, কেন আমি এই উদাহরণটা নিয়ে আসলাম যে এটি কিন্তু আমরা আজকে থেকে ১০-১৫ বছর আগেও দেখেছি। আমরা বিগত সরকার আমলে দেখেছি এভাবে কোনো অপরাধীকে যখন ধরা হয় তারপরে তাদের লোক দিয়ে তাদেরকে মানে এভাবে ডিম ছোড়া অথবা নানান ধরনের অপমান অপদস্থ করা, যেগুলো আসলে কোনো সভ্য দেশে এগুলো হয় না। যদিও মানুষ ক্ষোভ থেকে করেছে। আপনি কি মনে করেন যদি আইন, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এগুলা যদি পরিপূর্ণভাবে এগুলোর অবকাঠামোকে সাজানো হয় তাহলে এই জিনিসগুলো আর প্রত্যক্ষভাবে হবে না? আমি নিশ্চয়ই বুঝাতে পেরেছি আপনাকে। ধন্যবাদ সৌরভ ভাই। নিশ্চয়ই আপনার সাথে আমি একমত যে আজকে ঢাকা কোর্টে যে ঘটনা ঘটেছে ডিম মারামারি ঘটনা, আমি জি, একজন সভ্য দেশের নাগরিক হিসেবে আমি মনে করি না যে এগুলো হওয়া উচিত। জি, তবে হ্যাঁ, এগুলি যারা করেছেন এগুলি বিচ্ছিন্ন ঘটনা। এগুলি কোন রাজনৈতিক দল বলে দেয় না যে তুমি সালমান এফ রহমান বা আনিস হকের গায়ে ডিম মারো। কারণ যখন তারা আইনের আওতায় চলে এসছে, আমরা আইনের মাধ্যমে তাদের দিতে হবে। এটাই বাস্তবতা। তবে এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। হুম, শুধু শুধুমাত্র এই যে যেমন আপনার আজকে অনেক আইনজীবীরা বলেছেন যে আমরা তার পক্ষে লড়ব না। এটা হুম, একটা রাজনৈতিক বক্তব্য। রাষ্ট্র একজন নাগরিক সে যেই হোক না কেন, তাকে আইনি সহায়তা দিতে বাধ্য। এটা আমাদের মানে প্যানেল কোর্টের একটা সিস্টেম এটা সাংবিধানিক একটা বৈধতা। তো সেক্ষেত্রে আপনার যেগুলি ঘটছে এগুলো নিশ্চয়ই আমাদের কাম্য না। আর আপনি যেটা বলেছেন যে এই সরকার যদি আইন বিভাগ, শাসন বিভাগ এগুলোকে যদি ঢেলে যদি সাজিয়ে যায় এবং পরবর্তী গভর্নমেন্ট যারা পরবর্তী গণতান্ত্রিক সরকার। গভর্নমেন্ট আসবেন তারা সেটাকে তাদের স্বার্থে আবার চেঞ্জ করবে কিনা? দেখুন সরোয়ার ভাই, একটা বিপ্লবের মধ্য দিয়ে যে শাসন ব্যবস্থার পরিবর্তন হতে যাচ্ছে, সেটাকে সবাই মেনে নেওয়া উচিত। তবে হ্যাঁ, এখন যদি কথা থাকে সে কথাগুলো এখনই বলতে হবে। যেমন পিনাকি ভট্টাচার্য আপনার এই বিপ্লবের তো একদম অন্যতম নায়ক মিডিয়া মিডিয়া জগতে, তাই না? জি, উনি জি, কিন্তু অ্যা অ্যা উনি কিন্তু একদম শুরু থেকেই কিন্তু অন্তত সরকারের শপথের পর মানে অন্তর্বর্তী গভর্নমেন্টের শপথের পর থেকে শুরু করে মানে সবাইকে নিয়ে কথা বলছেন। কেন বলছেন? যাতে করে তারা ভিন্ন পথে না যায়। যাতে করে তারা যেন লক্ষ্যচ্যুত না হয়, লাইনচ্যুত না হয়। উনি কিন্তু কথা বলে যাচ্ছেন। তো আমি মনে করি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তারা সৎ পরামর্শ দিবেন। কথা বলবেন যখনই যেখানে খটকা লাগবে সাথে কথা বলবেন। কারণ ডক্টর ইউনূসের দরজা কিন্তু খোলা। উনি প্রত্যেকটা উপদেষ্টার মোবাইল নাম্বার প্রকাশিত হয়েছে। আপনার যখন যেটা মন চাইবে আর পরামর্শ দেন। এবং তারা যদি পরামর্শ দিয়ে দেখেন যে হচ্ছে না, আপনার গ্রুপ ওয়াইজ সম্মিলিতভাবে আপনারা মানে তাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলুন যে এই জিনিসটা ঠিক না, এই জিনিস ঠিক না। তাহলে কি হবে? হুম, হুম, শুরু থেকে যদি এটা করা যায় তাহলে একটা সুন্দর মানে পরিবর্তন এবং আইন বলেন, বিচার বলেন সব জায়গায় করে তারপরে একটা জায়গায় এনে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের মা মানে কি বলে সিস্টেমেটিক ওয়েতে মানুষ ভোট দিবে। একটা সরকার তাদের
পছন্দের সরকার গঠন করবে, তারা এসে ওই যে পরিবর্তনশীল যেই যারা করা হয়েছে আসন বিভাগ, সালিস বিভাগ, তাকে বেস করেই দেশ পরিচালনা করবে। আর যদি করে এইটা ক্ষমতায় যাওয়ার পরে, তাহলে যা হওয়ার তা হবে। আবার সেই ছাত্র রাস্তায় নেমে আসবে, আবার আবার ঘেরাও হবে। এটাই হুম। বাস্তবতা। কিন্তু এখানে আমি আরেকটি মজার অনেক জিনিস যে কথা বলার প্রাক্কালেই চলে আসে। যে আমার কাছে যেটি মনে হচ্ছে যে আমরা তো ধরেন আমি ব্রিটেনে থাকি, আপনি আছেন ফ্রান্সে। সেখানকার গণতন্ত্রের যে চর্চা এবং যে স্বরূপ যেটি আপনি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু খুব কম মিশ্রতা রয়েছে। আমি যে প্রশ্নটি করতে চাচ্ছি, আমার কাছে যেটি মনে হচ্ছে যে বাংলাদেশে এখনো পর্যন্ত আমরা গণতন্ত্র দাবি করি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমরা ২ টা তন্ত্রের মাধ্যমে চলছি। একটা হচ্ছে রাজতন্ত্র, একটা হচ্ছে গণতন্ত্র। কেন এটি বললাম? যে আমি একটি জিনিস এভাবে বলতে চাই যে আপনি দেখবেন যে বাংলাদেশে যখন যে শাসক আসছে সবচেয়ে বিব্রত অবস্থায় পড়ছে স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে নিয়ে যত প্রতিষ্ঠান আছে এগুলো। এটি কি আমি ব্রিটেনে কখনো দেখিনি, কোথাও কোনো স্কুলে বা ইউনিভার্সিটিতে কোথাও গিয়ে দেখিনি সেখানে স্কুলের ওয়ালের মধ্যে সাবেক অথবা বর্তমান প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বা রাজার ছবি রয়েছে। এটা আমরা কখনো দেখিনি। জানি না আপনি ফ্রান্সে এটি দেখলেন কিনা। আমার কথা হচ্ছে যে এই জিনিসগুলো সাংবিধানিকভাবে দেশের বই পুস্তক থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে থাকবে, কিন্তু এগুলো কেন, এগুলো থেকেই তো বিদ্বেষ বিতৃষ্ণার জন্ম হয়। যে ধরেন বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এটি একটি প্রতিষ্ঠিত হয়ে গেছে, ঠিক আছে, তার একটি ছবি রাখা হলো, সেখানে পাশে কেন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যিনি হবেন বর্তমান তার ছবিটি কেন বা রাখতে হবে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসায়? কেন একটি মাদ্রাসা, একটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান, তারা হয়তো ইসলাম যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষার ভিত্তিতেই সেখানে চাইবে না যে কোনো ধরনের ছবি ব্যবহার করা হোক। আর এটি কি রাজতান্ত্রিকতা বা এক ধরনের স্বৈরাচারের ইয়ে নেই? এটি তো আমাদের একটি আওয়াজ উঠানো প্রয়োজন যে এই জিনিসগুলো কি সংস্কার করা যায় না? কেন হবে? পৃথিবীর কোথাও তো এই ধরনের আমরা দেখি না। আপনি কি আমেরিকায় দেখেছেন, ফ্রান্সে দেখেছেন, ব্রিটেনে দেখেছেন, কোথাও? কোথাও নাই। আমাদের ফ্রান্সেও নাই। এখানে যদি থাকতো তাহলে তো সাহায্য করে ছবি থাকতো। আমি আরেকটু, যদি এটি এভাবে চলে, যেমন ধরেন এখন যে সরকারটি চলে গেছে, পরবর্তীতে যে আরেকটি সরকার আসবে, তিনি আসার পর তার বাবা, তার দাদা, তার ১৪ পুরুষ যারা এদেশের বিভিন্ন সময়ে ক্ষমতায় ছিলেন তাদের ছবিগুলো টাঙিয়ে দিবেন। তো এটিও আপনি কি মনে করেন যে এই সংস্কারের একটি অংশ হওয়া উচিত? জি, আমি মনে করি না সরোয়ার ভাই যে এটা আ মানে থাকা উচিত বলে আমি মনে করি না। আমি মনে করি যে আমাদের আ এই নিয়ম চেঞ্জ করা দরকার। আজকে যদি ধরেন শেখ মুজিবুর রহমানের ছবি আছে, কালকে হুম, যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে তারা হুম, বলবে যে জিয়ার ছবি থাকতে হবে। সুতরাং হুম, এই সংঘাত, এই ধরনের পরিবেশ থেকে আমাদের বেরিয়ে আসার জন্য আমি মনে করি শেখ মুজিবের ছবিটাও আমি মনে করি নামিয়ে ফেলা উচিত। হুম, তাহলে কি হবে? সংঘাতটা আর থাকবে না। তাহলে আর হুম, ওই যে বিতর্কটা থাকবে না। তো যেহেতু এখন শেখ মুজিবের ছবিটাকে আইনের মাধ্যমে লাগানো হয়েছে, সেজন্য মানে দেখেন বিপ্লবের পরে আমাদের সন্তানরা কিন্তু দেখেন কতটা সচেতন। তারা কিন্তু শেখ হাসিনার ছবি নামিয়েছে। তারা কিন্তু শেখ মুজিবের ছবি নামায় নাই। হুম, সম্মানের জায়গাটা রাখছে। ঠিক আছে, ওকে। এটা আলোচনার বিষয় না। এটা সবাই যেটা সিদ্ধান্ত নিবে। এটা তো তত্ত্বাবধায়ক সরকার মানে অন্তর্বর্তী সরকারের তো একার বিষয় নয়। এটা সম্মিলিতভাবে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিতে হবে। এই ব্যাপারে আমি মন্তব্যটা নাই করলাম আপাতত। ধন্যবাদ আপনাকে। চমৎকার সুন্দর উত্তর দিয়েছেন। আসলে অনেক কিছুই আমাদের পরিবর্তনের প্রয়োজন। আমরা একটু চলে যাচ্ছি যে এই সরকার যে উপদেষ্টা পরিষদ, যেটির উপরে নির্ভর করবে যে আমাদের সমস্ত সংস্কার বা আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে ঢেলে সাজানো এবং একটি উপযুক্ত নির্বাচনের ব্যবস্থা করা। আমি আপনার লেখাতেও দেখেছি যে বিভিন্ন সময় আপনিও সমালোচনা করেছেন, আরো অনেকেই করেছেন। এই মুহূর্তে আপনার অভিমত কি? আপনি কি মনে করেন যে বর্তমানে যে উপদেষ্টা পরিষদ রয়েছে তাদের পক্ষে বাংলাদেশের এই ক্রান্তিকালীন সময়ে সবকিছুকে অবজ্ঞা করে তারা একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন দেওয়ার মধ্য দিয়ে গণতন্ত্র ফিরে দিতে পারবে? নাকি এখানে কোনো সংস্কারের প্রয়োজন রয়েছে? সরোয়ার ভাই এটা আসলে এখনো সময় হয় নাই কথা বলার। আচ্ছা। আমাদের সময় দিতে হবে এবং এই বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে তার প্রতি আমাদের আস্থা রাখতে হবে। আপনি সময় দেওয়া এবং আস্থা রাখা এই দুটো জিনিস সমন্বয় করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আপনি যদি হুম, আস্থা না রাখতে পারেন তাহলে কিন্তু আমাদের এই বিপ্লব কিন্তু ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। কারণ এটাই চাচ্ছে আমাদের কি বলে যারা আমাদের ক্ষতি চাচ্ছে, আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যারা একটি অকার্যকর রাষ্ট্র দেখতে চাচ্ছে তারা কিন্তু এটাই চাচ্ছে যে নিজেদের মধ্যে এক ধরনের আ মানে সংঘাত। সংঘাত তৈরি করে দিয়ে তারা ওই ঘোলা পানিতে মাছ শিকারের পায়তারা করবে। সুতরাং যদি কথা থাকে যেমন ব্রিগেডিয়ার
সাকোয়ার সাহেবের ব্যাপারে প্রশ্ন আসছে। আমরা সবাই কথা বলেছি যে তার এই ধরনের কথা বলা ঠিক না। উনি কিন্তু অনেকটা কন্ট্রোল হয়েছেন। তাই তো? এবং ১৫ই আগস্টের ছুটি নিয়ে আমাদের একটা শঙ্কা ছিল যে উনি করবে কি করবে না। কিন্তু সেটা তিনি করেছেন। একটা আস্থার জায়গায় উনি আপাতত এসেছেন। তারপরেও যদি উনি যদি আবারও যদি সেই আস্থাকে যদি অসম্মান করে, তাহলে আমরা আমাদের কথা বলব। আমাদের সন্তানরা দাঁড়িয়ে যাবে, আমরা দাঁড়িয়ে যাব। তবে আপনি এই সরকারকে সময় দিতে হবে। সময় না দিলে কিন্তু মাহবুব কারণ ভাই, এখন আপনি আমি আমি আরেকটি প্রশ্ন ফাঁক দিয়ে আপনাকে করি। এই যে 15 আগস্টের যেই ছুটিটা যেটি বাতিল করা হলো, আপনি কি মনে করেন এরই মধ্য দিয়ে এই শোক দিবসটা চিরতরে বাতিল হয়ে গেল? নাকি এটি একটি সাময়িক অবস্থাকে টেকেল দেওয়ার জন্য? এটিকে আপনি আমি তো মানে বুঝতে পারছি না বিষয়টা। কারণ এখানে তো এই শোক ছুটি এবং শোক দিবসের পক্ষেও বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রয়েছে। এটিকে কেন্দ্র করে আবার ভবিষ্যতে কোনো কিছু হয় কিনা, বা এটির আইনি বাধ্যবাধকতা বা আইনি এটা কি থাকবে? এটা একটা জটিল প্রশ্ন করছেন সরোয়ার ভাই। এটা একটা মানে একটা কঠিন ব্যাপার। কিন্তু ছুটি বাতিল করা হয়েছে সেখানে কিন্তু শোক দিবস জাতীয় পর্যায়ে এই ব্যাপারে কোনো কথা বলা হয় নাই। না। ব্যাপারটা একটা অস্পষ্টতা এখানে আছে। হ্যাঁ? তবে অ্যা যেহেতু এগুলো নিয়ে স্টেক হোল্ডাররা কথা বলছেন, যারা পলিটিক্যাল দল তারা কথা বলছেন, এটা মনে হয় একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে। আর যেটা আপনি বলছেন যে আইনের কাছে আবার যাবে কিনা? হ্যাঁ, শেখ হাসিনা তো খালি কথায়, কথায় আইনের মাধ্যমেই সবকিছু করেছে। কথায়, কথায় আইন। আইন দিয়ে তিনি সব মানে আপনি আইন দিয়ে সম্মান অর্জন করেছেন। আপনি কিন্তু জনগণের মন জি, থেকে সম্মানটা পান নাই। জি। সুতরাং এইটা মনে হয় হবে না। কারণ ওই সাহসটা আমাদের বিচারপতিরা করবে না। কারণ আমাদের বিচারপতিরা এখন দেখবে বাংলাদেশের মানুষের মানে মানুষের ইটা কি? বাংলাদেশের হুম। মানুষের চাহিদাটা কি? তো সেজন্যে আপনাকে আ সেদিকেই নজর দিতে হবে যে সকলের সাথে পরামর্শ করে, পরামর্শের ভিত্তিতে এবং জনগণের আশা আকাঙ্খাকে সামনে রেখেই মূলত আমাদের আ সিদ্ধান্ত সামনের নিতে দিকে হবে। এগিয়ে যেতে হবে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সাথে রয়েছে আমি সারোয়ার এবং আমার সাথে রয়েছেন ফ্রান্স প্রবাসী বিশিষ্ট সাংবাদিক এবং মানবাধিকার কর্মী মাহবুব হোসেন ভাই। আমরা কথা বলছি কোন পথে যাচ্ছে বাংলাদেশ গণ অভ্যুত্থানের পর। আসলে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের মধ্য থেকে কারো যদি কোনো সুচিন্তিত মতামত থাকে, পরামর্শ থাকে, সেটি আমাদেরকে কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। একটি বিষয় চলে আসছে মাহবুব ভাই, এটি আসলে একেবারে এভয়েড করার মতো নয় যে আমরা আমরা বাংলাদেশে যে সমস্ত জায়গাতে সংঘাতের সম্ভাবনা বা বিদ্বেষ সৃষ্টি হওয়ার সম্ভাবনা বা অতীতে হয়েছে, ওইগুলোর দৃষ্টিতেই আমি কথাগুলো সামনে নিয়ে আসছি। সেটি হচ্ছে যে নাম পরিবর্তনের যে একটা সংস্কৃতি। আমরা দেখি যে বিগত সরকার থেকেই এটা বিশেষ করে শুরু হয়েছে। তারা যখন ক্ষমতায় এসেছিল তখন যে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে এইভাবে অসংখ্য প্রায় দেশের ৮৯ টি প্রতিষ্ঠান তাদের নামে করা হয়েছে। নতুন কিছু এবং কিছু পুরনো নামকরণ করা হয়েছে। এইভাবে অনেক কিছুই হয়েছে। আমাদের আশঙ্কা যে পরবর্তী সরকার, আমি এই সরকারের কথা বলছি না, অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছি না, তারাও কি এই ধারাবাহিকতায় চলবে? যদি এমনটি হয় তাহলে এর নিষ্পত্তি কিভাবে হবে? এখন বিগত সরকার ধরুন আমার কাছে যে তালিকা রয়েছে সেই তালিকায় প্রায় ৮৯ টি শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল সেন্টার থেকে নিয়ে ব্রিজ থেকে নিয়ে বিভিন্ন জায়গাতে তাদের স্মারক রয়েছে, নামকরণ রয়েছে। এগুলো কি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে নাকি? যদি হয় তাহলে এটিকে আরেকটি সংঘাতের দিকে বা আরেকটি সংস্কৃতির দিকে আমরা যাচ্ছি কিনা, আমাদের কোনো পরিবর্তন হচ্ছে কিনা? এটিকে আপনি ব্যক্তিগতভাবে কিভাবে মনে করেন? আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে সবাই তো ব্যক্তিগত মত থেকে আসে সবকিছু। জি, জি। জি, প্রথমত আমি বলব যে ঢাকা আন্তর্জাতিক যে বিমানবন্দরের নামটা চেঞ্জ করা হয়েছে। শেখ হাসিনা খুবই মানে চতুরভাবে এই কাজটা করেছে। হুম। কারণ উনি শাহজালাল রহমতুল্লাহকে সামনে এনে মানুষের মুখ বন্ধ করে দিয়েছে। আমি মনে করি যে এইটা থাকুক। এটা নিয়ে আমাদের আর কথা থাকা উচিত না। অন্য যেগুলো আগের নাম ছিল, এটা আমার ব্যক্তিমত। সেই নামগুলোকে আগে যে নাম ছিল, সেই নামে সবগুলো ফিরিয়ে নেওয়া উচিত বলে আমি মনে করি। আমি এক কথা বলব যে, যে নামগুলো জোর করে আপনি যেমন আপনার চিনমৈত্রী সম্মেলনী কেন্দ্র। সেটার নাম কি দিয়েছে তারা? বঙ্গবন্ধু আম সম্মেলন। আ পুরো মনে নেই। এ এ এ এটা বোধহয় যমুনা কি যেন এভাবে কি যাক যেন কিছু নাম। একটা দিছে আরকি। তারপরে আপনার ভাসানী নবোদয় থিয়েটার যেটা, হুম। ভাসানীর নামে হয়েছে। ওরা ভাসানীর মতো লোককেও তারা সহ্য করতে পারে নাই। ওইটা শেখ মুজিবের নামে করতেই হবে। সুতরাং যেগুলো আগের নামে ছিল, সেগুলো আগের নামে ফিরে যেতে হবে। এটা আমার দাবি। এটা আমার পার্সোনাল একটা মানে এই সরকারের প্রতি আমার একটা বলব যে জনগণের পক্ষ আর থেকে তাহলে যেগুলো তারা এসে করেছে সেগুলো আর পরিবর্তনের প্রয়োজন নেই। নাইলে আবার সংঘাত না, হবে, তাই তো? এগুলো তো মানে এগুলি প্রকৃতপক্ষে আমি না। কারণ নতুন যেগুলো হয়েছে সেগুলো করতেই পারে ভাই।
করছে। ধন্যবাদ। আমার হাতে আর ৫ মিনিট সময় রয়েছে। আমরা শেষ করব ইনশাআল্লাহ। মাহবুব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক সুন্দরভাবে অনেকগুলো বিষয়, আসলে কথা একদিনে শেষ হবে না। দর্শক, আমরা মাহবুব ভাইকে নিয়ে আরো কথা বলব। পরবর্তী ধারাবাহিকভাবে আমাদের লাইভগুলো চলবে। এই পর্যায়ে আমি সর্বশেষে মাহবুব ভাইকে আপনার যে সমাপনী, যে একটি যে কনক্লুশন অ্যাকচুয়ালি, যেমন আমরা অভ্যুত্থানের পর কোন দিকে বাংলাদেশ যাচ্ছে সব মিলিয়ে আপনি আপনার মতো করে, আপনার কাছে ৫ মিনিট সময় আছে, আপনি চাইলে এই ৫ মিনিট সময় ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সরোয়ার ভাই। আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে জি। এই সরকার গঠনের পরে আমরা নানাভাবে নানা দাবি করছি। আমার ১ম দাবি হচ্ছে এই সরকারের কাছে জনগণের পক্ষ থেকে, জনগণ যেটা মনে করে আরকি, ১৫ বছর এই সরকার যে সমস্ত অন্যায় কাজগুলো করেছে আইনের মাধ্যমে, সেগুলো বাতিল করতে হবে। বাতিল করে যারা জেলে আছেন তাদেরকে জেল থেকে মুক্ত করতে হবে এবং পাশাপাশি তারা গত ১৫ বছরে যে সমস্ত অপরাধ করেছেন, সে অপরাধের একটি সুষ্ঠু তদন্ত হতে হবে এবং সেই তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। গত ১০ দিন, অর্থাৎ এই যে বাংলাদেশে আবার ১০ দিন যারা মারা গেছেন, যাদের হত্যা করা হয়েছে, সে সমস্ত হত্যার বিচার হতে হবে, তদন্ত হতে হবে এবং যারা যারা, অর্থাৎ যারা হত্যা শিকার হয় সেই পরিবারগুলোকে রাষ্ট্রীয় সহায়তা দিতে হবে এবং যারা পঙ্গু আছে তাদেরকে চিকিৎসা এবং রাষ্ট্রীয় সহায়তা দুটাই এনশিওর করতে হবে। আরেকটা বিষয় আপনি আমি এটা বলতে চাই, বিচার তো সবার জন্য সমান, তাই না? শেখ হাসিনা ১৫ই আগস্টের যারা বিপ্লবী নায়ক যারা ছিল, তাদেরকে মানে আইনের আইনের মধ্যে রেখে তাদের ইচ্ছামত আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়ে তারা তাদেরকে ফাঁসির নামে হত্যা করেছে। জামাত ইসলামী বাংলাদেশের নেতৃবৃন্দকে ট্রাইব্যুনাল করে আত্মপক্ষ সমর্থন সুযোগ না দিয়ে তারা এদের ফাঁসির নামে হত্যা করেছে। এই ট্রাইব্যুনালকে বাতিল করে তাদের যারা এই ট্রাইব্যুনাল করে অন্যায়ভাবে বিচার করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং ১৫ই আগস্টে যারা নেতা যারা আছেন বাইরে, তাদেরকে দেশে এনে সসম্মান দিয়ে তাদেরকে জাতীয় মর্যাদায় ভূষিত করতে হবে। এটা আমার একটা দাবি এবং পাশাপাশি আরেকটা আহ্বান করতে চাই যে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা এই মুভমেন্টের সঙ্গে যুক্ত, আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা একটা আ স্বৈরশাসককে হটিয়ে আজকে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। আমরা এমন কিছু করব না যাতে করে এই ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত হয়। আমরা যত্রতত্র দখলদারিত্ব এই শব্দ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আগে আওয়ামী লীগ দখল করে রেখেছিল, এখন আমরা দখল করব। এখান থেকে আমার বেরিয়ে আসতে হবে। কারণ বাংলাদেশ কিন্তু সবার জন্য। যদি দখলদারিত্বের দিকে যাই তাহলে কিন্তু আমি হলফ করে বলতে পারি এই বিপ্লব বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা সমূহ বেশি। কেননা চারিদিকে কিন্তু মানে ষড়যন্ত্রের বিষবাষ্প আমরা আমরা দেখছি। আমরা দেখছি যে এই এই মুভমেন্টকে, এই আন্দোলনকে কি করে ব্যর্থ করতে হয় সেই ষড়যন্ত্র চলছে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে এই বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য আমরা আজকে সমস্ত লোভ, লালসা ঊর্ধ্বে এসে একটা নতুন বাংলাদেশ গড়ার পেছনে আমাদের ভূমিকা রাখতে হবে। সরল ভাই। ধন্যবাদ আপনাকে। আমরা শেষ করব। আমি আপনাকে শেষ করার আগে একটি বিষয় মনে পড়ে গেল, সেটি হচ্ছে যে আপনি জানেন যে আজকে হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদী তার ১ম মৃত্যুবার্ষিকী আসলে সারা বিশ্বব্যাপী এটি উদযাপিত হচ্ছে। এবং এটি নিয়ে আপনি অবশ্য কিছুটা বলেছেন যে তার মৃত্যুটি যদিও স্বাভাবিক মৃত্যু অনেকেই মনে করছেন, আবার অনেকেই এটাকে একটি ষড়যন্ত্রমূলক মৃত্যুও মনে করছেন। তো আপনি কি এই বর্তমান সরকার বা পরবর্তী যারা ক্ষমতায় আসবে তাদের কাছে এই যে যুদ্ধাপরাধের যে বিচার কার্যটা হয়েছে, যেহেতু এটি অনেকটাই প্রশ্নবিদ্ধ ছিল, আপনি কি মনে করেন যে নতুন প্রজন্ম এটাকে আবার একটু বিবেচনা করে, এটি অনেক সময় তো মৃত্যু পরবর্তীও রায় হয়ে থাকে, নাকি এটাকে এভাবেই ওখানেই কবর দিয়ে নতুনভাবে সামনের দিকে যাওয়া প্রয়োজন? জাস্ট না, এইটা এই প্রশ্নটা। সৌরভ ভাই, এটা একটা ইম্পোর্টেন্ট ইস্যু আমাদের রাষ্ট্রের জন্য। ওই যে হুম, বিভক্ত বাংলাদেশ, অর্থাৎ ২ হুম, ধারায় বিভক্ত। এটাও একটা অন্যতম পয়েন্ট কিন্তু। হুম, আপনি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, উনি আমার সম্পর্কে আমার বন্ধুর বাবা। আমি তাকে চাচা ডাকতাম। আমি যখন দেশ ত্যাগ করি ৩ দিন আগে তার কাছে গিয়েছিলাম। আপনি দেখছেন ফেসবুকে আমার একটা স্ট্যাটাস দেখেছেন তার ছবি জি, সহ, আমার জি, জি। মেয়ে সহ। তো এরকম একটা ভালো মানুষকে তারা মানে হাসপাতালে এনে হত্যা করে ফেলল। এটা হত্যাই করছে। কারণ আমি তার তার মারা যাওয়ার ঠিক ৩-৪ মিনিট আগে একটা ভিডিও ফুটেজ আমরা দেখেছি। উনি বসে আছেন দিব্যি খাটের উপর, সুস্থ মানুষ। এরপরে খবর পাই তিনি পৃথিবীতে নাই। তো সুতরাং যারা এই যুদ্ধাপরাধের নামে এই মানুষগুলোকে হত্যা করছে, এটার একটা নতুন করে একটা তদন্ত হওয়া দরকার। প্রথমত হচ্ছে যে ট্রাইব্যুনাল বাতিল করতে হবে। বাতিল করে যারা জেলে আছে তাদের ছেড়ে দিতে হবে। আর এই ট্রাইব্যুনাল কেন করা হয়েছিল? এই ব্যাপারে একটা মানে
তদন্ত করে অপরাধী যারা অপরাধ করছেন তাদেরকে বিচারের আমি আওতায় এখানে একটি প্রশ্ন এসে যাচ্ছে যে ট্রাইব্যুনাল বাতিল করতে হবে, কিন্তু আজকে আমরা যে বিষয়টা শুনলাম সেটি হচ্ছে যে পূর্ববর্তী সরকার যে দ্রুত আইনে বিচারের জন্য যে ট্রাইব্যুনাল বানানো হয়েছিল, যুদ্ধ অপরাধ শুধুমাত্র না, অন্যান্য বিষয়ে আইসিটি অ্যাক্টের যে বিষয়গুলো রয়েছে, অনেকেই বলছেন যে তাদেরই বানানো, তাদেরই প্রণীত আইন দিয়ে দ্রুত বিচার করা হোক এখন যারা মন্ত্রী পরিষদের বা যাদেরকে এখন পাকড়াও করা হচ্ছে। তো এটাকে আপনি আমি কি আমি মনে করেন? আমি সরাসরি মনে করি না। আমি মনে করি হুম, তাদের জন্য নতুন করে আইন করা হোক। কারণ আচ্ছা। একটা কথা বলে রাখতে হবে, গণবিপ্লবের মাধ্যমে সরকার কিন্তু কোন আইন মানে না। তারা হুম, যা বলবে তাই আইন। কিন্তু তারা কিন্তু ভদ্রতার পরিচয় দিয়েছেন। তারা প্রেসিডেন্টের কাছে গিয়ে এই প্রেসিডেন্ট তো আওয়ামী লীগের প্রেসিডেন্ট, তাই তো? হুম, কিন্তু হুম, তারা কিন্তু ওই জায়গাটাকে সম্মান করেছেন। সুতরাং আমি মনে করি যে এসব কথা না বলে বরঞ্চ অ্যা যারা অন্যায়ের শিকার হয়েছে ট্রাইব্যুনালের মাধ্যমে এগুলো বাতিল করে দিয়ে এদের বিচার হতে হবে নতুন একটা সিস্টেমে। কারণ এরা তো নতুন, এদের অপরাধের কিন্তু ধরনটা নতুন ধরনের। হুম, হুম, হুম। হ্যাঁ? সুতরাং এদের বিচারটা করতে ওইভাবে বিচার করতে হবে। খুব সুন্দর আর একটা কথা বলেছেন। আসলেই নতুন ধরনের অপরাধ। খুবই চমৎকার। এটা অনেক ব্যাখ্যার প্রয়োজন আছে। আমরা পরবর্তী একটি লাইভে এটা আপনার থেকে শুনতে চাইবো আসলে। আমার মাথায় অনেকগুলো প্রশ্ন আসছে। আচ্ছা ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। আমরা শেষ করব এজন্য কয়েক আমি মিনিট। মনে করি যে আমাদেরকে, আমি আবারও বলি যে আমাদের পরমতের প্রতি সহিষ্ণু এবং একটা সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদেরকে ভালো মনে পরিচিত হবে এবং আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমরা দুমুঠো ভাত খাবো, আমরা নিরাপত্তায় আমরা ঘুমিয়ে পড়বো। দরজা খোলা হুম, আমরা ঘুমিয়ে গেছি। আমরা সেই দিনগুলি চাই এবং শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থান এই ৩ টা জিনিস মা মা এবং মোটা কাপড় এবং মোটা চালের ভাত। এই এনশিওর টা হুম, আমাদের থাকতে হবে। তাহলে দেখবেন যে সেই সোনালি দিন ফিরে আসবে। আপনার মনে আছে নিশ্চয়ই সেই ৭০, ৮০ মানে সেই সময়গুলোকে যে আমরা রাস্তায় বেরিয়ে গেলে পিতামাতার চিন্তা করতে হতো না যে ওরা কোথায় জি, গেছে। আমরা ঠিকই সন্ধ্যায় ফিরে আসতাম খেলাধুলা করে। কিন্তু এখন কিন্তু একটা সন্তানকে পিতামাতা ছাড়তে চায় না। কারণ গেলে কি ফিরে আসবে কিনা? নাকি লাশ হয়ে রাস্তায় পড়ে থাকবে? এই পরিবেশটা আমরা আবার বলি উৎখাত করতে চাই। উৎখাত করে একটা শান্তিপূর্ণ বাংলাদেশ আমরা কামনা করি। স্যার, আ ধন্যবাদ মাহবুব ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে আপনার এই অত্যন্ত ব্যস্ততম সময়ে আমাদেরকে আপনি সময় দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলেছি আজকে ফ্রান্স প্রবাসী বিশিষ্ট মানবাধিকার কর্মী এবং সাংবাদিক মাহবুব হোসেনের সাথে। আমরা তাকে আবারও অন্যান্য লাইভে নিয়ে আসবো এবং প্রতিদিন যে সমস্ত ঘটনাগুলি ঘটছে এই মুহূর্তে বাংলাদেশে বা আগামীকাল বা পরশু বা আগামীতে ঘটবে, এই সমস্ত বিষয়ের উপরে, সমসাময়িক প্রসঙ্গের উপরে আমরা অবশ্যই আলোচনা করব। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আবারও পরবর্তী লাইভে আপনার সাথে দেখা হবে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আমি সারোয়ার এবং আমার সাথে ছিলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী এবং সাংবাদিক মাহবুব হোসেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।